ফাইলটা ডিলিট হয়েছিল, ওখানে শুধু ছিল ইমেল সাবমিটেড। তো পরে ওটা ঠিক হয়েছে কেমনে কেমনে জানি। তো এই টেস্টটা শো করতেছিল না, যদি ওটা ডিলিট হয়ে যেত তখন কি করতাম? সমস্যা নেই, কারণ ডিজাইন তো নাকি শুধু, নাকি ডেভেলপমেন্ট সহ ছিল? ডিজাইন আছে, আর একটা ইয়া ছিল, ইমেল সাবমিটের অপশন আচ্ছা ছিল। বুঝছি, ওইগুলো স্টেপ পাওয়া যায়, ওইগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই। আচ্ছা। কন্ট্রাক্ট। স্যার আমি একটু বলি, আমি স্যার একটা আইটি কোম্পানিতে স্যার জব করি স্যার, আচ্ছা ডিসবন্ড আইটি স্যার, নাম হয়তো শুনছেন। এখানে স্যার ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি স্যার, পার্ট টাইম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি শুরু করবো, অ্যারে নাকি? জি স্যার, অ্যাডে আচ্ছা, অ্যারে হচ্ছে অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, অ্যারে হচ্ছে সহজ হিসাব। আমরা যে ভ্যারিয়েবল কি ভ্যালু স্টোর করে, জি স্যার। তো অ্যারেটাও আপনার ভ্যালু স্টোরই করে, কিন্তু অ্যারেতে একটা সুবিধা কি, আপনি মাল্টিপল ভ্যালু নিতে পারেন। মাল্টিপল মানে একটার বেশি। জি ধর স্যার। আমরা যে কোনো ভ্যারিয়েবলের একটা ভ্যালুই নিই, কিন্তু অ্যারে যদি আমি অ্যারে কিওয়ার্ড ইউজ করি, তাহলে এর মানে হচ্ছে আমি মাল্টিপল ভ্যালু ইউজ করব। জি স্যার। মাল্টিপল ভ্যালুকে ভ্যালু স্টোরের জন্য আমরা অ্যারেটা ইউজ করি। তো অ্যারে হচ্ছে কয়েক প্রকার আছে, যেমন আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। কি কি অ্যারে আছে? অ্যাসোসিয়েটিভ, মাল্টি। আচ্ছা, তা আমরা আজকে 3 ক্যাটাগরি অ্যারে করব। আচ্ছা, আগে এটা দেই পিএইচপি। আচ্ছা, প্রথমে আমরা করব ইনডেক্সড অ্যারে। কি অ্যারে? ইনডেক্স। আচ্ছা, তো ইনডেক্সের মধ্যে যেটা হচ্ছে, আমি একটা নিলাম নেম ইজ ইকুয়াল টু, যেহেতু মাল্টিপল ভ্যালুর জন্য আমাকে এই কিওয়ার্ডটা লিখতেই হবে, অ্যারে দিয়ে একটা প্যারেনথেসিস, তারপর আপনি ভ্যালুগুলো নেন। আমি বললাম কি বলবো, সালাম, বরকত, রফিক। ঠিক আছে, জাব্বার, ঠিক আছে, নাম নিলাম। আচ্ছা, আমি কালকে যে সিস্টেম বলছিলাম ওইভাবেই প্র্যাকটিস করছেন তো সবাই? জি স্যার। না দেখে? জি স্যার। জি স্যার। এমন জি স্যার, করা হয়েছে। এমন কেউ করেন নাই তো এক একটা ওয়ার্ড দেখতেছেন আবার টাইপ করতেছেন? না স্যার। না স্যার। নেম। আচ্ছা, তো অ্যারের শুরু হয়, যেমন অ্যারের একটা ভ্যালু থাকে, কি থাকে? ভ্যালু থাকে। ভ্যালু। যেমন অ্যারের শুরু হয় 0 থেকে, যেমন এখানে যদি মানে শুরু হয় 0 থেকে, কত? 0। তো 0 ইকুয়াল টু বোঝায় প্রথম ভ্যালুটা, 0 মানে বোঝাচ্ছে সালাম, প্রথম ভ্যালু। ঠিক আছে। আর 1 মানে বোঝাচ্ছে বরকত, আর 2 মানে বোঝাচ্ছে জাব্বার। জাব্বার। তাহলে আমি যদি এখানে 0 দেই, কি বললাম? 0। তাহলে কি জিরো। রান করবো? সালাম। আমার জ্যাম রান করা আছে। সালাম। তাহলে এখানে বললাম লোকাল host স্ল্যাশ পিএইচপি। আচ্ছা, ভ্যারিয়েবল নাম চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এই যে সালাম আসছে। জি স্যার। আচ্ছা, তারপর আমি যদি বলি 1, তাহলে কি আসবে? বরকত। বরকত। ঠিক আছে। আর তিনটাই শো করাইতে চাইলে এইভাবে শো করাবো, এই যে 0 1 2। আর নিচে নিচে করার জন্য তো বললাম, ওই যে কি করতে হবে, ডট 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 কনক্রিট ডট সিঙ্গেল কোটেশন দিয়ে এরকম। ঠিক আছে। জি স্যার। সালাম, বরকত, জব্বার। তা এই কনসেপ্টের অ্যারে কে বলা হয় ইনডেক্সড অ্যারে। কি বলা হয়? ইনডেক্সড অ্যারে। ঠিক আছে, এটাও একটা অ্যারে কনসেপ্ট, কিন্তু এটাকে বলা হয় ইনডেক্সড অ্যারে। বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ। তারপর নেক্সট অ্যারেতে আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি? অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আগে আমরা জানি যে অ্যাসোসিয়েটিভ অ্যারে কাকে বলে। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারে কি হচ্ছে, যে
একটা কি ভ্যালু অ্যাসাইন করে, অ্যাসাইন কি ভ্যালু টু অ্যারে। কি লিখলাম? অ্যাসাইন কি ভ্যালু টু অ্যারে। অ্যাসাইন কি ভ্যালু টু অ্যারে মানে একটা ভ্যালুতে সে একটা কি অ্যাসাইন করে, মানে ওই বাংলা কি না ইংলিশ কি, ঠিক আছে? একটা ভ্যালুতে জি স্যার কি মানে একটা কিছু একটা অ্যাসাইন করে একটা ভ্যালুর মধ্যে, দেন সেটা এক্সিকিউট হয়। কিরকম? তো প্রথমে ওই যে সেম নাম নিলাম, মনে করেন আমি নিলাম নেম, ঠিক আছে? নেম ইজ ইকুয়াল টু অ্যারে। অ্যারে কেন ইউজ করতেছি? এরর কাজ করতেছি ভ্যালু কাজ করতে। এর মধ্যে আমি কি করব, মানে ভ্যালুর ভ্যালু তৈরি করব। কি তৈরি করব? ভ্যালু ভ্যালুর ভ্যালু। তো ভ্যালুর জন্য আমি এখানে বললাম রহিম, রহিম বললাম। এই যে এইটা হচ্ছে একটা কি, এটা কি একটা প্যাড, মানে এটাকে বলা হয় প্যাড অ্যারো। কি বলা হয়? প্যাডেরও প্যাড অ্যারো। কিন্তু এই টোটালটাকে বলা হয় কি, মানে এমনি দেখতে তো প্যাড অ্যারো বলা হয়, কিন্তু টোটালটাকে কি বলা হচ্ছে? কি। মানে এটা হচ্ছে কি ভ্যালু, এই সিম্বলটাকে বলা হচ্ছে কি কি ভ্যালু। কি ভ্যালুর মধ্যে আমি বললাম যে রহিমের বয়স কত? 25। রহিম, সালাম, বরকত, নাকি? তাহলে বললাম জি স্যার রহিমের 30, সালামের 30 আর বরকতের 20। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি ভ্যালু। তাহলে আমি রহিমের আন্ডারে কি ভ্যালু রান করাতে চাচ্ছি? কি ভ্যালু আচ্ছা, তাহলে আমি জাস্ট এখানে বলে দেব, কি বলে দেব? এই যে অ্যারের পরে ইকো, তারপর ওই যে ভ্যারিয়েবল নেম। আমরা আমার নামটা রান করেন, কিভাবে রান করবেন? জাস্ট লিখে দেন রহিম, দেখেন 25। তো এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি অ্যারে? অ্যাসোসিয়েটেড না, অ্যাসোসিয়েটিভ অ্যারের কনসেপ্ট বুঝছেন? এই যে কি ভ্যালু, কি ভ্যালুর পর যে ভ্যালুটা আসে সেটাই আমি রান করাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভ ভ্যালু ইউজ করি, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করি। স্যার এগুলা কোথায় ব্যবহার করবো, মানে কিসের সময় ব্যবহার করবো এই এখানে ব্যবহার জিনিসগুলো? করি, কনসেপ্টটা দেখেন। এটা আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের লাগবে। ওয়ার্ডপ্রেসে এরকম অপশন অনেক পাবেন, আমরা যখন থিম অপশন নিয়ে কাজ করব তখন দেখবেন যে এই জিনিসগুলো আসবে। কিন্তু আপাতত অ্যাসোসিয়েটিভ মানে এই কনসেপ্টে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। যদি আমি একটা ভ্যালু যদি রান করতে চাই, কারণ অ্যারে মানে এটা তো একটা ভ্যালু না, জি স্যার ভ্যালুর ভিতর দিয়ে আরেকটা জি ভ্যালু স্যার রান করাবো। রান করাচ্ছি ভ্যালুর ভিতর দিয়ে আরেকটা ভ্যালু, জি স্যার কোথায় কাজে লাগাবো এটা পরের কথা। কনসেপ্টটা আগে দেখেন যে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, মানে ভ্যালুর ভিতরে আরেকটা ভ্যালু অ্যাসাইন করে রান করানো। তো আমি বলছি রহিম অ্যাসাইন করলাম কত, রহিমের এজ কত? 25। তাহলে এটা এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কি? অ্যাসোসিয়েটিভ অ্যারো অ্যাসোসিয়েটিভ অ্যারে। কি বলা হচ্ছে? অ্যাসোসিয়েটিভ অ্যারো অ্যাসোসিয়েটিভ অ্যারে। বুঝছি? জি স্যার আচ্ছা, কনসেপ্ট বুঝছি কিনা, কোথায় লাগাবো এটা পরের কথা। জি স্যার কনসেপ্টটা তো বুঝছি কনসেপ্ট বুঝছি, আচ্ছা ভালো কথা। এখন আসে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন নেক্সট কথা হচ্ছে অ্যারে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে কাকে বলে? একাধিক মানে অ্যারের ভিতরে অ্যারে। জি স্যার মানে এটার ডেফিনেশন হচ্ছে এলিমেন্টস অলসো বি অ্যান অ্যারে। মানে অ্যারের ভিতরে, মানে আপনি যদি ভ্যালুর ভিতরে যদি ভ্যালু রান করাতে চান সেক্ষেত্রে আপনি কি ধরনের অ্যারে ইউজ করবেন? মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল অ্যারে অ্যারের ভিতরে অ্যারে, মানে এলিমেন্টস অলসো বি অ্যান অ্যারে, মানে ভিতরে যে এলিমেন্টস থাকবে সেটাও অ্যারে। মানে সেটা অ্যারে মানে হচ্ছে মাল্টিপল ভ্যালু। অ্যারে মানে কি? মাল্টিপল ভ্যালু তো মাল্টিপল ভ্যালু রান করার ক্ষেত্রে আমরা যেটা করব খুবই ইজি, তেমন কঠিন কিছু নাই।
তাহলে আমি একটা বললাম ভ্যারিয়েবল ভ্যালু, কি বললাম? ভ্যারিয়েবল ভ্যালু। তো ভ্যারিয়েবল ভ্যালুর ক্ষেত্রে একটা অ্যারে নিলাম, কি নিলাম? অ্যারে। আচ্ছা, যেহেতু অ্যারের ভিতরে অ্যারে, তাহলে আবার অ্যারে নিলাম, কি নিলাম? আরেকটা অ্যারে নিলাম, এখানে কমা কমা হবে, সরি। তাহলে এখানে বললাম 1, দেন ভ্যালু 1, তারপর বললাম 2, তারপর বললাম যে 3, কি বললাম? 3 আরেকটা নেই, এখানে বললাম 4, এখানে বললাম 5, 5 এটা নিলাম কি 6, আরেকটা নেই। তো দেখেন অ্যারের ভিতরে অ্যারে, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা অ্যারে নাকি? জি স্যার 7, 8, 9, ঠিক আছে? এই ভ্যালুগুলো নিলাম। টোটাল কয়টা মানে কয়টা ভ্যালু নিছি? 9টা। প্রত্যেকটা আলাদা আলাদা নিছি, মানে 3টা ভ্যালু আলাদা, এই 3টা ভ্যালু আলাদা, 3টা ভ্যালু আলাদা। তো এই অ্যারের ভিতরে অ্যারে নেওয়াটাকে আমরা কি বলতেছি? মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা, আর প্রত্যেকটা হচ্ছে এক একটা কি, এক একটা রো নাকি? এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো নাকি? জি স্যার। প্রত্যেকটা এক একটা কি রো আচ্ছা, এখন এটা রান করার জন্য এখন আপনি আচ্ছা একজন বলেন যে আমি এই যে কোনো একটা ভ্যালু রান করাবো, এখন একজন বলেন যে কোন ভ্যালুটা রান করাবো? 3 রান করাবো, 8 রান করাবো, 4 রান করাবো, না 7 রান করাবো? কোনটা রান করাবো বলেন? স্যার 5। স্যার 5 রান করাবো। তো 5 রান করানোর জন্য যেটা করব, বললাম ইকো, কি বললাম? ইকো ভ্যারিয়েবল ভ্যালু, ইকো ভেরিয়েবল ভ্যালু। আচ্ছা ভ্যারিয়েবল ভ্যালু। তো 5 আছে আমাদের কত নাম্বার রোতে আছে? 3 নাম্বার 2 নাম্বার। যেমন এখানে ইনডেক্স 1 আর কি। মানে এখানে টোটাল রো হচ্ছে কয়টা? 3টা। 3টা। 5 আমার কত নাম্বার রোতে আছে? 2 নম্বরে। 2 নাম্বার। তো অ্যারে শুরু হয় কত থেকে? 0 থেকে। 0 থেকে। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি 1। 1 আর আমি কি শো করাতে যাচ্ছি? 5। 5 তাহলে 5 এর ক্ষেত্রে তাহলে কত হবে? এটা 0, এটা 1, 1 1। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার জি স্যার, অবশ্যই। মানে রো ধরতে হবে, যেমন এটা হচ্ছে 0। হ্যাঁ বলেন। এই শেষের 1টা 0 করে দিলে 4 শো করাবে। যদি এটা 0 করে দেন তাহলে 2 শো করবে। না, জি জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারের কনসেপ্ট। ক্লিয়ার না? জি স্যার, অনেক ক্লিয়ার আচ্ছা, মানে ইজিলি দেখায় দিয়েছেন, এটা এমন একটা জিনিস যে মাথায় ঢোকে না, কিন্তু খুব সহজ করে আপনাদের দেখায় দিলাম। জি স্যার। কারণ আপনি যদি এইভাবে সার্চ দেন পিএইচপি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, আচ্ছা যান বিভিন্ন সাইডে, এরকম বোঝাটা মানে আমরা তো বোঝাই দিলাম যে একটা রো এর ভ্যালু এই এরকম শো করবে। মানে এরকম দেখলে আপনি কি বুঝবেন? এই যে একটা एग्जांपल দিয়েছে, দেখছেন? আর এটা যদি আপনি প্র্যাকটিস করতে যান, কিছু বোঝা যাবে যে আসলে কি করছে? না স্যার সেই জন্য ছোট করে দেখায় দিচ্ছি, এতে সুবিধা কি এই জিনিসটা আমি চাইলে 20টা রো নিতে পারি নাকি? জি স্যার এই যে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কনসেপ্ট। ক্লিয়ার? জি স্যার ঠিক আছে, তাহলে একটা ব্রেক নিয়ে আসি, তারপর আমরা ওই যে গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে?
ওকে বিল্ট ইন ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলে। হ্যাঁ হ্যাঁ ওটা তো জানি। আচ্ছা তাহলে আমরা যেটা করব গ্লোবাল ভ্যারিয়েবল আর পিএইচডি এক কাজ করবেন একটু আগে দেখাচ্ছিলেন দেখছি এইভাবে দেখালে তো বুঝবে না এক কাজ করবেন একটা পিএইচডি ফাইল থেকে কিভাবে ইমেজ গুলো স্লাইস করতে হয় একটা টিউটোরিয়াল বানায় সুন্দর করে ভিডিওটা দিয়ে দিয়ে না স্যার, মানে আমি ওই যে 3টা পিএইচডি ফাইল শেয়ার করলাম, তো অনেকে পিএইচডি ফাইল চাচ্ছিল, ওইটা হচ্ছে কিভাবে ওপেন করবে সেটা শুধু দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আর এমনি একজন যে আছেন বা নিবিড় যে আছেন আপনি একটু ওই টিউটোরিয়াল বানায় একটা দেখায় দেন যে কিভাবে একটা পিএইচডি ফাইলটা ইমেজটা স্লাইস করতে হয় দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আচ্ছা তাহলে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল এটা হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক পিএইচপি ফান্ডামেন্টালের। আর আগেই বলে দিচ্ছি যে কনসেপ্ট এরকম রাখবেন পিএইচপির ক্ষেত্রে যে যাতে না দেখে টাইপ করতে পারেন। যদি আপনাদের বললাম এই অ্যাসোসিয়েটিভ অ্যারে একটু লেখেন তো যাতে না দেখে লিখতে পারেন, ছোট করেই লেখেন কিন্তু না দেখে ফাংশন ক্রিয়েট করেন, ভ্যারিয়েবল ক্রিয়েট করেন, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট নেন, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আপনি ক্রিয়েট করেন যাতে মুখে বলার সাথে সাথে কনসেপ্টে চলে আসে আছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে এইভাবে রান করতে হয়। তো এই কনসেপ্টটা আনবেন, আর কিভাবে আনবেন এটা আপনাদের উপরে। বুঝতে পারছি? জি স্যার, অবশ্যই। যাতে ওই দেখে দেখে খাতা দেখতে না হয় এই জিনিসটা অ্যাভয়েড করবেন, যাতে আমার একটা জিনিস রান করার জন্য খাতা দেখতে না হয়। আচ্ছা গ্লোবাল ভ্যারিয়েবলের দিকে যাই আমরা। তো গ্লোবাল ভ্যারিয়েবলে প্রথম যেটা আছে আমাদের মানে বিল্ট ইন দিলেই কিছু কাজ করবে। তো আমি বললাম ইকো $_ সার্ভার, এগুলো হয় বড় হাতের, ঠিক আছে, সার্ভার। তারপর আমি বললাম কি এই তো বলে সাজেশন আসে না, আর যেহেতু পিএইচপি কেস সেনসিটিভ অলওয়েজ ছোট হাতের। আচ্ছা সার্ভার ইকো সার্ভার, এখানে দিলেন কি সার্ভার আন্ডারস্কোর নেম, ঠিক আছে। তো যদি আমি সার্ভার আন্ডারস্কোর নেম দেই মানে এটা হচ্ছে একটা বিল্ট ইন ভ্যারিয়েবল। কি ভ্যারিয়েবল? মানে বিল্ট ইন ভ্যারিয়েবল। আর এই সমস্ত কনসেপ্টে বলা হয় আপনার গ্লোবাল ভ্যারিয়েবল। আচ্ছা তাহলে রান করি। না আমার সার্ভার নেম কি শো করতেছে? জি স্যার লোকাল হোস্ট। লোকাল হোস্ট মানে আমার সার্ভার নেমটা শো করবে। আচ্ছা এটা গেল। স্যার হ্যাঁ বলেন। বিল্ট ইন ভেরিয়েবল গুলা যখন আমি করবো, তো আগে তাহলে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করা লাগবে না স্যার, মানে লিখতে হবে না, শুধু একদম প্রিন্ট যেটা করবো সেটাই লিখতে হবে ইকো দিয়ে। হ্যাঁ মানে ইকো দিলেই সেটা রান করবে। আচ্ছা আরেকটা হচ্ছে আপনার ডকুমেন্ট রুট। কি ডকুমেন্ট রুট? মানে হচ্ছে আপনার ফাইল লোকেশন, আপনার ফাইল কোথায় আছে এই যে দেওয়া আছে যে আপনার ফাইলটা কোন জায়গায় আছে, প্লেসমেন্টটা মানে আপনার ফাইল প্লেসমেন্টটা, এটা হচ্ছে ডকুমেন্ট রুট। বুঝতে পারছেন? জি স্যার। এই গেল আরেকটা মানে একটা হচ্ছে সার্ভার নেম, মানে মনে রাখবেন এগুলো হচ্ছে বিল্ট ইন কাজ করতেছে, একটা সার্ভার নেম, একটা ডকুমেন্ট রুট, আর একটা হচ্ছে আপনার রিমোট অ্যাড্রেস। কি অ্যাড্রেস? অনেক সময় আমরা সার্ভারের আইপি জানি, তো এটা রিমোট অ্যাড্রেস হচ্ছে এইটা, এটাকে বলা হয় আপিপা অ্যাড্রেস। কি বলা হয়? আরেকবার বলুন। আপিপা। আপিপা মানে আপিপা অ্যাড্রেস হচ্ছে যদি আইপি অ্যাড্রেস এইভাবে মানে আপনার এনক্রিপ্টেড শো করে, মানে আইপি অ্যাড্রেস শো করলে কিন্তু বোঝা যাচ্ছে না, সেগুলো কি অ্যাড্রেস বলা হয়? আপিপা অ্যাড্রেস। মানে এগুলো দিলে কাজ হচ্ছে, এগুলো নিয়ে এত টেনশনের কিছু নেই। আচ্ছা আরেকটা আছে
আমি জাস্ট দেখাচ্ছি যে কি কি কাজ হচ্ছে আমাদের। আরেকটা হচ্ছে আমাদের কি জানি রিকোয়েস্ট টাইম। আচ্ছা এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট টাইম। কি টাইম? রিকোয়েস্ট টাইম। লোড দিলে চেঞ্জ হবে। চেঞ্জ হচ্ছে? টাইমিংটা কি চেঞ্জ হচ্ছে? জি স্যার। মানে রিকোয়েস্ট টাইম হচ্ছে যে আপনি একটা সার্ভারকে রিকোয়েস্ট করলেন, এই যে আমরা যে এইটা করি www.freelancer.com, তো আমরা যখন এন্টার দেই তো আমরা কি করলাম, ওই সার্ভারকে রিকোয়েস্ট করলাম। কি করলাম? সার্ভারকে রিকোয়েস্ট করলাম। তো আমি যে আমার যে একটা রিকোয়েস্টের যে টাইমটা শো করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যে একটা সার্ভারে রিকোয়েস্ট করি সে সার্ভারের হচ্ছে যে রিকোয়েস্ট টাইমটা। আর আমি এন্টার দিলেই তো আমার রিকোয়েস্ট টাইমটা চালু হয়ে যায়। এন্টার দিলেই কি চলে আসে নাকি এই যে লোডিং নেয়? লোডিং নিচ্ছে। আচ্ছা লোডিং নিয়ে টোটাল এই যে লোডিং শেষ, তো এই টাইমটাকে বলা হয় রিকোয়েস্ট টাইম। মানে একটা সার্ভারে যখন আপনি হিট করলেন তার রিকোয়েস্ট টাইমটা আপনারা দেখতে পারবেন এইভাবে গ্লোবাল ভ্যারিয়েবল রিকোয়েস্ট টাইমের মাধ্যমে। আচ্ছা তারপর আসি PHP সেলফ। কি PHP সেলফ এটা দিলে কি আসতেছে, যে এটা কি ধরনের PHP ইউজ করতেছি আমরা? গ্লোবাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল। তো এটা চলে আসছে PHP সেলফ এর মাধ্যমে। এগুলো জাস্ট একটু জেনে রাখলেই হবে, এগুলা লজিক্যাল কিছু নাই, বিল্ট ইন। আচ্ছা আরেকটা আছে আপনার HTTP ইউজার এজেন্ট। কি আছে? HTTP ইউজার মানে এখানে কি শো করতেছে আপনার ব্রাউজার, মানে কি কি আপনার পিসিতে কি কি মানে আছে, মানে HTTP ইউজার এজেন্ট বলতে বোঝায় যে আপনার মানে সাপোর্টিভ জিনিস, মানে এই গ্লোবাল ভ্যারিয়েবলের সাপোর্টিভ জিনিসগুলো শো করবে। মজিলা উইন্ডোজ মানে যেটা যেটা সাপোর্ট করে এই ইউজার এজেন্টটা সেগুলো শো করবে। বুঝতে পারছি? আচ্ছা ফাইনাল একটা আছে HTTP হোস্ট না, মনে পড়তেছে না কি জানি একটা ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা এইগুলাই ঠিক আছে। এই যে সার্ভার, তো সার্ভারের কাজ হচ্ছে যে এইগুলো চেক করা, কি কি নেম, ডকুমেন্ট রুট, রিমোট অ্যাড্রেস, রিকোয়েস্ট টাইম, PHP সেলফ, ইউজার এজেন্ট, এগুলো হচ্ছে কিসের কাজ? মানে গ্লোবাল ভ্যারিয়েবল একটা আমরা যে ভ্যারিয়েবল শিখছিলাম কি সার্ভার, শুধুমাত্র সার্ভার দিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারি। জি স্যার। আচ্ছা নেক্সট কি আসলে আমাদের? স্যার হ্যাঁ স্যার এখানে হচ্ছে ভেরিয়েবলের নামটা হচ্ছে সার্ভার, আর ভ্যালু হচ্ছে যে সার্ভার নেম, ডকুমেন্ট রুট, রিমোট অ্যাড্রেস, এগুলা না স্যার? তো এই যে যেমন হচ্ছে ভেরিয়েবলটা যেমন সার্ভার, এরকম কতগুলো ভেরিয়েবল আছে স্যার বিল্ট ইন? আরো অনেক আছে, এই যে যেমন সবগুলো তো আর মনে নেই, আর সবগুলো ইউজও নাই, তো এগুলো দেখেন এখানে রিলোড দিলে না স্যার, সার্ভারের তো অনেকগুলো আন্ডারে আছে, মানে সার্ভার বাদে আর অনেক আরো কি কি আছে? না সার্ভার বাদে আর এরকম সার্ভার বাদে যেগুলো আছে ওগুলো মানে আপনার ওইটাই স্যার, সার্ভারের আন্ডারে যেগুলো আছে ওগুলো তো সাজেস্ট দেখায় অনেকগুলোই ইয়াতেই। আর সার্ভার বাদে যেগুলো আছে ওগুলো তো আপনার এই যে লজিক্যাল, যেমন গেট, পোস্ট, এগুলো হচ্ছে মানে রিকোয়েস্ট মেথড গুলো। এটা রিকোয়েস্ট না, এটা হচ্ছে আপনার মানে এটাকে বলা হয় রেজাল্ট মেথড, এটা মানে আউটপুট শো করে।
মানে দেওয়ার সাথে সাথে। আর বাদ বাকি যেগুলো আচ্ছা বিল্ট ইন ভেরিয়েবল শুধু সার্ভারেই নাকি স্যার? না না, সার্ভার তো একটা, মানে বিল্ট ইন ভ্যারিয়েবলের একটা অংশ হচ্ছে সার্ভার। গ্লোবাল ভ্যারিয়েবলের একটা ক্যাটাগরি হচ্ছে কি সার্ভার। তো সার্ভার দিলে আমরা সার্ভার রিলেটেড সমস্ত ইনফরমেশন পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে সার্ভার রিলেটেড। আর আরো যেগুলো লেখাইছিলাম ওই যে গেট, তারপর পোস্ট, তারপর কুকিজ, তারপর সেশন, এগুলো কার অংশ? গ্লোবাল ভ্যারিয়েবলে, কিন্তু এগুলো কাজ ডিফারেন্ট। জি স্যার। আচ্ছা, আর এখন আসি আমরা ওই গেটের। তো গেট যেগুলো আছে এগুলো মনে করেন যে আমরা যখন একটা রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্ট পাঠানো বলতে কোথায় করছিলাম জানি, কোনটা ছিল আমাদের জাভাস্ক্রিপ্ট? এইগুলা তো from valuation function এটা ছিল নাকি? জি স্যার। ওকে, পপ আচ্ছা ফর্ম। তো মনে করেন আরেকটা আছে, যেমন এখানে একটা আমরা অ্যাট্রিবিউট ইউজ করি মেথড। কি মেথড? মানে ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে মেথড। কি মেথডের দুইটা আছে, একটা গেট আর একটা কি পোস্ট। যদি আমি গেট দেই, আমাকে মেথড কি ইউজ করলাম? গেট। গেট। আচ্ছা, তো আচ্ছা গেট এখানে বললাম সব ইউজার নেম ঠিক দিলাম। যদি সাবমিট দেই, আচ্ছা এটা তো লোকাল হোস্টে আসবে না। আচ্ছা এটা পিএইচপি তে দেখাবো। মানে আমরা যখন একটা রিকোয়েস্ট করি, ঠিক আছে, আমরা যখন একটা রিকোয়েস্ট করি, তাহলে কি হবে যে আমার ডাটাগুলো এইখানে শো করবে, ইউআরএল এ। কোথায় শো করবে? ইউআরএল এ, মানে পাবলিকলি। তো এই যে গেট মেথডে যদি আমি অ্যাপ্লাই করি যে আমার ফর্মটা গেট মেথডে, তার মানে আমরা যখন একটা সাবমিট করব, সাবমিট করলে কি হবে? ডাটাগুলো যাবে, পাস হবে কি হবে না? জি স্যার। ডাটাগুলো পাস হবে। তো ডাটাগুলো পাস হবে। এখন একটা হচ্ছে ডাটাগুলো সিক্রেটলি যাওয়া, একটা কি সিক্রেটলি যাওয়া, আর আরেকটা হচ্ছে যে ডাটাগুলো হিডেন অবস্থায় যাওয়া, মানে আপনার যে সাবমিট হবে কিন্তু ইউআরএল এ কোনো কিছু শো করবে না। জি স্যার। বুঝতে পারছো? ইউআরএল এ কি করবে না, কোনো কিছু শো করবে না। যে জিনিসটা সিক্রেটলি ভাবে ডাটাগুলো যায় সেগুলোকে বলা হয় পোস্ট। কি বলা হয়? যেগুলা আপনার ওপেনলি বা পাবলিকলি ডাটাগুলা আপনার মানে রিকোয়েস্ট পাঠানো হয়, সেগুলোকে বলা হয় গেট। কি বললাম, বুঝতে পারছি? জি স্যার। একটা রিকোয়েস্ট পাঠানো, আমি যে রিকোয়েস্ট পাঠাচ্ছি তো আমার ডাটাগুলা নিশ্চয়ই ইউআরএল এর থ্রুতে যাচ্ছে। একটা হচ্ছে হিডেন অবস্থায় যাওয়া। তো হিডেন অবস্থায় যাওয়া মানে কি আপনার পোস্ট মেথড। আর যদি পাবলিকলি অবস্থায় যায়, মানে শো করে যায়, তাহলে সেটাকে কি বলা হয়? গেট। বুঝছি? জি স্যার। আচ্ছা কুকিজ। পাবলিক গেট হিডেন পোস্ট। আচ্ছা কুকিজ কি? ওয়েবসাইট কুকিজ। কি বলতে পারবেন কুকিজ কি? আচ্ছা লিখে রাখেন। কুকিজ হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট। কি ডকুমেন্ট? টেক্সট ডকুমেন্ট।
কুকিজ হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট যা ইউজারের ডেটা স্টোর করে, যা একটা ইউজারের কি স্টোর করে, ডেটা স্টোর করে। তো মানে ছোটখাটো ডেটা, যেমন আমি একটা বোঝাই, আমার গায়ে যে প্রথম আলোতে আমি ক্লিক করলাম, করছি জি স্যার। প্রথম আলোতে ক্লিক করলাম, মানে কুকিজ হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট যা একজন ইউজারের ডেটা স্টোর করে। আচ্ছা, কিন্তু আমি যদি সেকেন্ড টাইম ক্লিক করি, দেখেন কত দ্রুত রেসপন্স পাচ্ছি না? জি স্যার, আচ্ছা, প্রথমে একটু সময় লাগে। আরেকটা কথা, যদি আমি অন্য কোনো সাইটে যাই, অধিকার ডট নিউজ, আর যে কোনো ক্ষেত্রে প্রথম আপনি যদি যে কোনো জিনিস প্রথমবার একটু টাইম নেয়, এই যে দেখেন প্রথমবার লোডিংটা একটু টাইম নেয়, কিন্তু সেকেন্ড টাইম কি হয়, একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আচ্ছা, এইটা সবই বাদ দিলাম, আমার ট্যাব কি খালি না? জি স্যার। আচ্ছা, আমি যদি আনডু করতে চাই, যে আনডু করলাম, দেখেন চলে আসছে কি কি ওয়েবসাইট আমি আনডু, মানে এটা হচ্ছে একটা স্টোরেজ, মানে আমার ইউজারের একটা কাজ কি করে, স্টোর করে রাখে কুকিজ। ইউজার একটা কাজ স্টোর করে রাখে, তো ওই জিনিসটাই আমরা কুকিজের মাধ্যমে রিকভার করতে পারি। মানে কুকিজ হচ্ছে একটা স্মল টেক্সট ডকুমেন্ট যা আপনার ইউজারের ডেটা স্টোর করে রাখে। যেমন ব্রাউজারে আমাদের থাকে না হিস্টোরি, আমরা যে কাজ করি আমাদের ব্রাউজারে হিস্টোরিতে থাকে না? জি স্যার, থাকে। এই যে হিস্টোরিতে আমরা কি কাজ করছি, আমাদের সমস্ত ব্রাউজারে হিস্টোরি থাকে। এটাও কুকিজ, মানে ইউজারের ডাটাগুলো আপনার কি করে রাখে, স্টোর করে রাখে। এটা হচ্ছে আপনার কুকিজের কাজ। এটা প্র্যাকটিক্যাল আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল আমরা ওয়ার্ডপ্রেসে শিখবো, ঠিক আছে? কিন্তু আপাতত কনসেপ্টটা জেনে রাখেন। জি স্যার। আচ্ছা, তারপর ফাইনাল কি ছিল? সেশন। সেশন হচ্ছে একটা সময়, কি সময়। সেশন হচ্ছে একটা সময়। তো এটা কুকিজের মাধ্যমে ইউজারের ডাটা স্টোর করে আর একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়। কি বললাম? কুকিজের মাধ্যমে ডাটা স্টোর করে এবং নির্দিষ্ট সময়ে এটা শেষ হয়ে যায়। মানে একটা সময় অনুযায়ী কাজ করে, একটা সময় অনুযায়ী কি হবে, শেষ হয়ে যায়। শেষ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দেই, কি আসছে, নোটিফিকেশন আসছে রং পাসওয়ার্ড। কিন্তু যদি পেজটা রিলোড দেই এখান থেকে, দেন ইউআরএল চেঞ্জ হয়নি, কিন্তু ওই কি চেঞ্জ হয়ে গেছে, ক্রিয়েশন চলে গেছে, পুনরায় শুরু করতে বলছে। পুনরায়। তার মানে একটা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে একটা নির্দিষ্ট সময় গিয়ে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সেইটাই হচ্ছে কুকিজ। একটা নির্দিষ্ট সময়, অনেক সময় দেখি না কোনো জায়গায় লগ আউট করলে একটা মেসেজ দেয় যে ইউ হ্যাভ সাকসেসফুলি লগ আউট, তারপর চলে যায় না? এটাই হচ্ছে মানে এই একটা টাইমিং ইস্যু যে আমরা কাজ করি, এটা সেশনের মাধ্যমে করি, যে একটা সময় পর্যন্ত দেখাবে, একটা সময় শেষ হইলে শেষ হয়ে যাবে। ওই যে অনেক সময় নোটিফিকেশন দেয় না রেজিস্ট্রেশন সাকসেসফুল, কিন্তু ওই জিনিসটা কি একবারে লেগে থাকে নাকি চলে যায়, ভ্যানিশ হয়ে যায়? চলে যায়। তাই ওই একটা নির্দিষ্ট সময়ে কোনো কিছু যদি আপনি ইউজারকে দেখাতে চান, সেটার জন্য আপনি কোন গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহার করবেন? সেশন ভ্যারিয়েবল। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের পিএইচপি ফান্ডামেন্টাল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা আমাদের ইসে চলে যাই, ফ্রিল্যান্সিং। স্যার হোস্ট যে থাকলো, কি থাকলো? হোস্ট আবার কি? সার্ভার, গেট, হোস্ট, কুকি, সেশন। হ্যাঁ, তো পোস্ট তো বললাম, গেট পোস্ট। আচ্ছা, আমরা পোস্টটাকে হোস্ট করে ফেলছি। পোস্ট ওই যে গেট পোস্ট যখন আমরা রিকোয়েস্ট পাঠাই, ডাটাগুলা হিডেন অবস্থায় যায়, আর গেট যখন আমরা রিকোয়েস্ট পাঠাই তাহলে ডাটাগুলা পাবলিকলি যায়। আর সেশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় কাজ করবে, একটা নির্দিষ্ট সময় ডিস্ট্রয় হয়ে যাবে। আর কুকিজ হচ্ছে কি একটা ইউজারের ডাটা স্টোর করে রাখে, একটা স্মল টেক্সট ডকুমেন্ট যে ইউজারের ডাটা কি করে রাখে, স্টোর করে রাখে। ঠিক আছে?
আচ্ছা তাহলে আমরা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের কাজ শুরু করি নাকি? জি স্যার। স্যার কুকিজ কি স্টোর করে রাখে? কুকিজ তো যে হিডেন অবস্থায় গেলে সেটা পোস্ট। মানে ইউজারের একটা স্মল অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করে রাখে। জি স্যার। আর স্যার সেশন তাহলে ওই যে যেটা আসলো আর গেল এটা তো এটাও কিন্তু কুকিজের মাধ্যমে স্টোর করে, মানে সেশনের নিজস্ব পাওয়ার নেই, এটাও কুকিজ থেকে হেল্প নিয়ে তারপর করে। আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট আমি শুরু করতেছি। ফ্রিল্যান্সারে চলে যাই। তো ফ্রিল্যান্সারে যাওয়ার আগে একটা কথা তো আমাদের জানা দরকার কি দরকার নেই? অবশ্যই স্যার, জানা দরকার। জি স্যার। তো আমরা 2 ধরনের সাইট দেখতে পারি। কত ধরনের? 2 ধরনের। 2 ধরনের সাইট। একটাকে বলা হয় আপনার মার্কেট প্লেস, বলা হয় কি স্যার শোনা গেল না, স্যার বুঝা গেল না। মার্কেট প্লেস। লিখতেছি দেখেন, শেয়ার করছি। স্যার স্ক্রিন শেয়ার হয় স্যার নাকি? স্ক্রিনটা শেয়ার করেন স্যার, আমার স্ক্রিন শেয়ার করা ছিল তো স্যার। এখন দেখতেছেন? জি স্যার, জি। না এখানে একটা লিখছি, কি লিখছি? মার্কেট প্লেস সাইট। মার্কেট প্লেস সাইট। আচ্ছা, আর আরেকটাকে বলা হচ্ছে জব পোর্টাল সাইট। তাহলে 2 ধরনের সাইট আছে, একটা মার্কেট প্লেস সাইট আর একটা কি জব পোর্টাল। সাইট। আর এই দুইটার মধ্যে পার্থক্য আগে জানতে হবে, তারপর না কাজ করব। জি স্যার, জি স্যার। তাহলে জব পোর্টাল সাইট কাকে বলে? স্যার আমি বলবো নাকি একটু? বলেন। জব পোর্টাল সাইট হচ্ছে এই সাইটগুলো আমরা যদি এখন ইন্টারফেস করি, কিছু ওয়েবসাইট আসবে যেখানে আমরা ওই সাইটগুলোতে গেলে আমরা জব পাবো। সেটা ওয়ান টাইমও মানে পার্ট টাইমও হতে পারে, ফুল টাইমও হতে পারে, প্রজেক্ট বেজও হতে পারে। আর ফ্রিল্যান্সার সাইটগুলো বলতে বোঝাচ্ছে আপনি স্বাধীনভাবে ওখানে যাবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অনেকে কাজ দিতে আসবে, আপনি ওই কাজগুলোকে বিট করবেন, কিংবা আপনি গিগ সাজাবেন, আপনাকে যদি কেউ হায়ার করে সেই প্রজেক্টটার জন্য, ওটাই হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট। কথা ঠিক আছে, কিন্তু সবাই বুঝতে পারছেন? না স্যার, একটু ক্লিয়ার করে দেন। যেমন প্রথমে আসে জব পোর্টাল সাইট। তো জব পোর্টাল সাইট হচ্ছে মানে সহজ হিসাব, যে জব পাওয়ার জন্য আপনাকে মানে যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, দেন আপনাকে একটা ইন্টারভিউ লেটার দিবে। যেমন বিডি জবসে কি হয়? চাকরির জন্য অ্যাপ্লাই করি। মানে আমাদের এখানে আপনি সিভি আপ করে রাখবেন। সিভি আপ করার পর আপনার জব ক্যাটাগরি অনুযায়ী আপনি ওই জব পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, মানে অনলাইন অ্যাপ্লাই করবেন। তারপর ওই কোম্পানি থেকে যদি আপনার কোনো ইন্টারভিউ কল আসে, দেন আপনি ফিজিক্যালি যাবেন, ইন্টারভিউ দিবেন। তারপর যদি চান্স পেলেন, না পেলে নাই। এটা হচ্ছে জব পোর্টাল সাইট। বুঝতে পারছেন? মানে যেখানে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ এর জন্য একটা কল আসে, তারপর আপনি ফিজিক্যালি যাবেন, এটা হচ্ছে জব পোর্টাল সাইট। আরেকটা হচ্ছে মার্কেট প্লেস সাইট। মার্কেট প্লেস সাইট হচ্ছে যেখানে আপনি কাজের জন্য, মানে কোনো ইন্টারভিউ নাই, মানে ইন্টারভিউ কি, মানে ওটা মেসেজে, মানে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন। যদি কোনো ক্লায়েন্ট আপনার কোটেশন পছন্দ করে, সে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে কাজ দিয়ে দিচ্ছে। কিন্তু জব পোর্টালে অনলাইনে কাজ দিবে না। কিভাবে কাজ দিবে? ফিজিক্যালি। আপনাকে ওরা মান্থলি একটা স্যালারি দিবে জব পোর্টাল সাইটগুলোতে, কিন্তু আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেস সাইটগুলোর ক্ষেত্রে এরকম নাই। তারা আপনাকে আওয়ারলি দিবে বা ফিক্সড একটা কাজ দিবে। মানে প্রজেক্ট বেস না স্যার? হ্যাঁ, প্রজেক্ট বেস কাজ দিবে, নাহলে আওয়ারলি কাজ দিবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য জব পোর্টাল আর মার্কেট প্লেস। আরেকটু ক্লিয়ার করে দিই, জব পোর্টাল মানে হচ্ছে লোকাল কাজ। জব পোর্টাল ওয়েবসাইটে হচ্ছে জব রিলেটেড লোকাল কাজ। জব পোর্টাল সাইটগুলো কি? জব রিলেটেড লোকাল কাজ। আর মার্কেট প্লেসের হচ্ছে অনলাইন, মানে এটা দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন কাজ করতে পারেন। এই হচ্ছে পার্থক্য কি সবাই বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো জব পোর্টাল সাইটের মধ্যে সবচেয়ে এখন এক নম্বরে আছে আপওয়ার্ক, কিন্তু আপওয়ার্কে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভ করা যায়, কিন্তু অনেক কাহিনী করতে হয়। বিভিন্ন অন্যান্য দেশের একটা আলাদা অ্যাকাউন্ট করে, আবার সবচেয়ে ইজি হচ্ছে টাকা দিয়ে আপনি করেন, কিন্তু এটা মানে এখন ওই রিলেটেড নাই। মানে এখন বিগিনারদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই যেহেতু। আর আমরা কি বিগিনার না অ্যাডভান্স? বিগিনার। মানে এটা হচ্ছে আপওয়ার্ক। বিগিনার স্যার। আপওয়ার্ককে আমার পছন্দ করি না, কারণ আপওয়ার্ক আমার সাথে অনেক বাটপারি করছে। কেমন স্যার?
আমার আগে ইল্যান্সে আমি কাজ করতাম, অনেকগুলো ইল্যান্সে কাজ করছিলাম। তো ইল্যান্স থেকে যখন আপওয়ার্ক কিনে নিল, তাহলে যখন অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে গেলাম, ট্রান্সফার নিল, কিন্তু পরবর্তীতে কি হলো যে আমার অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দিচ্ছে, পরে আর খুলেই না। সেই কারণে আমি আর এটা পছন্দ করি না। আপওয়ার্কের টার্ম স্যার অনেক হার্ড বর্তমান। এখন হার্ড, তো আমরা এটা বাদ দিই, আমরা এই ফ্রিল্যান্সিং এটা ভালো আছে, freelancer.com। freelancer.com এটা মজার সাইট স্যার, একটা মজার সাইট, কিন্তু এখানে একটু কাজ পাওয়ারও কিছু টিপস এন্ড ট্রিক্স আছে। মনে করেন যে ডিজাইনার তো কাজ পাবেনই না, কারণ হয়তো অনেকে অবাক যে কাজই পাবো না, তাহলে খামাখা কেন খুলতেছি নাকি। আচ্ছা, এগুলো দেখাতে চাচ্ছি না, ঠিক আছে, এগুলো নিজেরা করে নিয়ে, এগুলো আর তো পারার কথা নাকি। রেজিস্ট্রেশন, জি স্যার, না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারে স্যার। হ্যাঁ রেজিস্ট্রেশন না পারবে। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি ইউজ করি না, কিন্তু জাস্ট আমার একটা অ্যাকাউন্ট ফালানো আছে ট্রেনিং এর জন্য। অ্যাকাউন্ট খুলছিলাম হবে, এটা খুলছিলাম এই ট্রেনিং এর জন্য, যে আপনাদের যাদের ফ্রিল্যান্সিং দেখাবো। আচ্ছা, তো প্রথম হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর যখন লগ ইন করবেন, তারপর প্রোফাইল থাকবে হয়তো 10% বা 20%। তারপর প্রোফাইলগুলো এইখানেই ক্লিক করে সাজিয়ে নিতে পারেন, বা আপনি এখানেও গিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন। আপনার এখানে রাইট সাইডে দেখবেন আপনার একটা ছবি থাকবে, বা ছবি না থাকলে একটা অ্যাভাটার থাকবে। অ্যাভাটারের মধ্যে ক্লিক করলে এখানে একটা অপশন আছে ভিউ প্রোফাইল, এখানেও গিয়ে আপনি আপনার প্রোফাইলগুলো সাজিয়ে নিতে পারেন। তো প্রথমে যেটা করবেন, এখানে কিছু আপনার ব্যাপারে কিছু দিবেন নাকি, এখানে আপনার দিবেন। তারপর এখানে একটা ইমেজ দিবেন, ইমেজ দেওয়ার পর তারপর এখানে কিছু পোর্টফোলিও গুলো অ্যাড করবেন, আপনার তৈরি করা কিছু পোর্টফোলিও। যেমন এই একটা পোর্টফোলিও দিতে পারেন যেটা করাইছি, আর যেটা একটা দিছে এটার একটা স্ক্রিনশট আপনারা তুলে দিতে পারেন পোর্টফোলিও হিসাবে। তারপর যদি নিচে যান, নিচে কিছু এক্সপিরিয়েন্স আছে, যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে আপনি এটা দিতে পারেন। আর তারপর এডুকেশন, এগুলো বাদ বাকি এগুলো অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। তারপর এই যে ভিউ এমপ্লয়ার ভিউ প্রোফাইল। আচ্ছা, তারপর যেটা করবো, আমি একবারে মেন পেজে চলে যাই, এই ড্যাশবোর্ড, ঠিক আছে। এই ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে এখানে একটা অপশন আসবে যে আপনি আপনার অ্যাকাউন্টগুলো সেট আপ করেন। তাহলে ক্লিক করে করে এক্সাম পাস করতে হলে $5 লাগবে। তো আমরা তো গরিব মানুষ, আমরা কি আছি $5? না স্যার, তাহলে $5 না, 60% স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা কি নিজের নামে খুলবো, না যেমন আমি দেখলাম যে যারা কাজ পায় ওদের আছে, যেমন ডিজাইনার বা এরকম নাম আছে স্যার, তো আমরা কি নিজের নামে করব না এরকম কিছু নাম খুঁজবো? এখন যদি গ্রুপ ওয়াইজ করেন, যে ঠিক আছে আমরা আপাতত নিজের নামে করেন, এটা পরে বলতেছি, ঠিক আছে। আপাতত নিজের নামে করেন। তো এখান থেকে অ্যাকাউন্টটা 60% করে নেবেন। আর 60% করার জন্য যে বিভিন্ন ইসের সাথে লিংক করতে হবে, যেমন আপনি একটা টুইটার লিংক দিয়ে দিলেন, তারপর ওই যে গিটহাবের লিংক দিয়ে দিলেন, তারপর আপনার ওই যে কোয়ালিফিকেশন, এই এক একটা অপশন আসবে। তো এই জিনিসগুলো করে করে আপনার অ্যাকাউন্টটা 60% করে নিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাকে তারা মান্থলি 8টা কাজ অ্যাপ্লাই করার সুযোগ দিবে প্রাথমিক অবস্থায়। কয়টা অ্যাপ্লাই করার? 8টা। আচ্ছা, এগুলো তো নিজে নিজে করতে পারবেন নাকি পারবেন না? জি স্যার, করছি আমি। আচ্ছা, না পারলে সমস্যা নাই, দেন আমি স্ক্রিন শেয়ার করে দিবেন, দেন আমি দেখায় দেব। এখানে তো অলরেডি ক্রিয়েট করা আছে। আচ্ছা, তাহলে আমার প্রোফাইল 60% এই পর্যন্ত কমপ্লিট। তারপর যেটা করতে হবে, আমি এই যে ব্রাউজ রিপ্লেসমেন্ট রেট 1 ওইটা কি স্যার? নিচের দিকে কোনটা? এটা স্যার ওই যে বিট করাবো যে 8টা, তার নিচে আছে অপশনটা। আচ্ছা, রিপ্লেসমেন্ট রেট, এটা হচ্ছে আপনার স্টার্টিং পর্যায়ে একটা পার্সেন্টেজ দেয় আপনাকে, মানে স্টার্টিং পর্যায়ে এটা হচ্ছে আপনার রেট 1x। এটি যদি আপনি আরো ভালো হন তাহলে এটা 2 হয়ে যাবে, 3 হয়ে যাবে।
আচ্ছা স্যার, এই যে 60% প্রোফাইলটা কমপ্লিট করার পরে যদি আমি 100% কমপ্লিট না করি তাহলে কি আমার এখানে 100% কাজ তো পাওয়া করা? না না, কাজ পাওয়ার জন্য এই এক্সাম এগুলো আগে ছিল, এখন লাগে না। এগুলো জাস্ট ওই ফ্রিল্যান্সিং এর টাকা খাওয়ার একটা মানে একটা সিস্টেম আর কি। আর পাস করলে কি করে ওরা একটু মানে আমার করা কিছু কাজগুলো একটু হাইলাইট করে দেয়, বুঝতে পারছেন? তাহলে স্যার 60% পর্যন্ত গেলেও অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই না স্যার? সমস্যা নাই, আপনাকে 8টা দিয়ে দিল, 8টা আপনি করেন, মান্থলি 8টা দিবে আপনাকে, মানে এক মাসের মধ্যে আপনি টোটাল 8টা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কতটা কাজের জন্য? 8টা কাজের জন্য। তারপর ফ্রিল্যান্সার থেকে আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই মেলে আপনার কাজের নোটিফিকেশন আসবে। তো কাজের নোটিফিকেশন পাওয়ার জন্য যেটা করতে হবে, এই যে ব্রাউজে যাবেন। কোথায় যাবেন? ব্রাউজে এই যে প্রজেক্টস, কোথায়? প্রজেক্টস। আর অ্যাকাউন্টটা নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আমরা যে ইমেল ব্যবহার করি এটা দিব নাকি ওখানে আলাদা ইমেল দেওয়া ভালো হবে? আপনি যেটা ব্যবহার করেন সেটাই তো ভালো হবে। আচ্ছা দেখেন, এটা আমার তেমন অ্যাকাউন্ট না, কিন্তু এখান থেকেও ফ্লাটারে জাস্ট আমি প্রোফাইল দিয়ে রাখছি, তারা আমাকে নক দেয়। আচ্ছা, তো এখান থেকে আপনারা স্কিল, যেমন এখানে তো আমার তো স্কিল আছে, কিন্তু আপনার মানে স্কিল থাকবে না, তো স্কিল এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যদি কোনো স্কিল না থাকে এখানে অপশন থাকবে অ্যাড স্কিল, আর এখানে একটা অপশন থাকবে এই যে এডিট প্রোফাইল স্কিল। তো আপনি এখান থেকে স্কিল আপনার সিলেক্ট করে নিতে পারেন স্কিল। যেমন এটা হচ্ছে উপরেরটা, হচ্ছে সবার উপরেরটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট স্কিল। কি স্কিল? ডেভেলপমেন্টের মধ্যে কি কি আছে? পিএইচপি আছে, ওয়ার্ডপ্রেস আছে, এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল পরে ডিজাইনিং এখানে দেওয়া আছে। তারপরে যে মাইএসকিউএল, তারপরে যে আরো আছে আপনার এই যে লারাভেল, এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ওটা আলাদা জিনিস, ওটা ডিজাইনের মধ্যে পড়ে না, ওটা আলাদা। আচ্ছা, তাই টোটাল আপনি কতটা স্কিল সিলেক্ট করতে পারবেন? 20টা। আমি 8টা। তা আপনার 20টা করার দরকার নেই, যেগুলো আপনার জানা আছে আপাতত সেগুলোই করবেন। যেমন কি করবেন? স্কিলটা ইম্পর্টেন্ট, কারণ আপনার স্কিল অনুযায়ী আপনি মেল নোটিফিকেশন পাবেন। যেমন প্রথমে এখানে এগুলো করে ফেলেন, যেমন HTML করেন, ওয়ার্ডপ্রেসটা করে রাখেন, ঠিক আছে? তারপর HTML5 করে রাখেন। তারপর দেখেন এখানে কি পারেন, তারপর যেগুলো আপনার আইডিয়া আছে সেগুলোর মধ্যে করে রাখেন। আর আরেকটা হচ্ছে যে ডিজাইন, যেটা, ঠিক আছে? ডিজাইনের মধ্যে আপনি কোনটা পারেন? সবার উপরে যান, এই যে ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? ওয়েবসাইট ডিজাইন আর এখানে সিএসএস, এইগুলা আপনি সিলেক্ট করে তারপর স্কিলগুলো এই যে সেভ এন্ড রিটার্ন দিয়ে দেন। তাহলে কি হবে যে আপনার ওই স্কিলগুলো সিলেক্ট হলো, আর আপনার ওই স্কিল অনুযায়ী আপনি প্রত্যেকদিন যদি নতুন কাজের আপডেট হয় তখন আপনি মেল নোটিফিকেশন পেয়ে যাবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো আপনার স্কিল অনুযায়ী এখানে শো করবে। আচ্ছা, আপনার এখন দরকার ওয়েব ডিজাইনের কাজ, তো আপনি এখানে আমরা কিসের জন্য সার্চ দেবো? বুটস্ট্র্যাপ ক্যাটাগরি পাবেন না, তো বুটস্ট্র্যাপের জন্য আপনাকে এখানে টাইপ করতে হবে বুটস্ট্র্যাপ। টোটাল কয়টা রিল আছে লেটেস্ট? কতটা আছে? 75টা আছে। আচ্ছা, 75টার মধ্যে প্রথমটা ফ্রন্ট এন্ড ডেভেলপার টু কনভার্ট পিএইচপি ডিজাইন টু সিএসএস HTML বুটস্ট্র্যাপ, মানে আমাদের টাইপের কাজ নাকি? জি স্যার। আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে আপনার কানাডা। আচ্ছা, লুকিং ফর কম্পিটেন্ট ফ্রিল্যান্সার উইথ এক্সপিরিয়েন্স ইন ওয়েব ডিজাইন CSS3 কনভার্ট পিএইচপি ডিজাইন টু, মানে কোনো ব্যাপারই না, এই কাজ আপনাদের দিলে আপনারা এখনই পারবেন। কিন্তু এই 5টা পাবেন কেমনে? দেখেন এই প্রজেক্টে অনেক বড় লোকরা অ্যাপ্লাই করে রাখছে। এখানে যে ডিটেল একটা থাকে, ডিটেলস, আর একটা থাকে প্রপোজাল। প্রপোজালের মধ্যে দেখতে পারবেন যে কে অ্যাপ্লাই করছে। একটা হচ্ছে ডিটেলসের মধ্যে আপনি আপনার প্রোফাইলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিপ করতে পারবেন। এখানে দিলে আপনার দেখতে হবে যে
টোটাল বাজেট কত? 50 থেকে 250। 50 থেকে 250 কানাডিয়ান ডলার। আর এখানে আপওয়ার্ক মানে ফ্রিল্যান্সার কি করে একটা এস্টিমেটেড প্রাইস দিয়ে দেয় আপনার প্রোফাইল অনুযায়ী। তো আপনি আপনার মতো করে এখানে দিয়ে দিলেন। আচ্ছা যাক, এটাতে পরে আসি, আগে আসি প্রপোজালে। যে এই কাজটা পাওয়ার আমার চান্স কতটুকু, আগে প্রপোজালে যাই। আর প্রপোজালের আগে আমরা যখন এই যে একটা টাইটেলটা দেখবো, মানে ওই কাজের যখন একটা ওভারভিউ দেখবো, তো এখানে আমি দেখতে পারবো যে এই কাজের জন্য টোটাল কতজন অ্যাপ্লাই করছে। 70 জন। দেখেন আমরা যখন প্রপোজালে গেছি, যেমন এই যে গ্রুপ ডিজাইন নামে একটা লোক আছে, সে টোটাল 100% কাজ, মানে 1000 প্রায় 900-র মতো কাজ করার তার এক্সপিরিয়েন্স আছে। তারপর নয়ন জাইসু ভাই, এটা 146টা কাজ করছে। মানে সবাই কাজ করা লোক নাকি, কেউ 82টা, এটা টোটাল মানে বলার বাইরে। এখন আপনি যদি আপনার যখন বিড করবেন, তো আপনার তো জিরো থাকবে নাকি? জি স্যার। তাহলে সে এত বড় বড় ওয়ার্কারকে বাদ দিয়ে সে কেন আপনাকে সিলেক্ট করবে? আর যেহেতু প্রপোজাল হচ্ছে 70টা, আর 70-এর মধ্যে আপনি কিভাবে আপনি একটা চান্স পাবেন এই কাজের মধ্যে? কারণ কাজটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই কাজটা আপনি নিজেই পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের 4-5 জনকে দিয়ে দিলে আপনারা টাইম মতো উঠায় দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এত টাফ কম্পিটিশনের মধ্যে এটা তো একটা লটারি পাওয়ার মতো। জি স্যার। আমরা এই কাজগুলো কিভাবে নেব? সাজেশন দেন কেউ, শুনি। কিভাবে নিব? আমার কাছে আইডিয়া আছে, শুনি আপনাদের থেকে কিছু। প্রথমত আমরা যেহেতু নতুন সেই অবস্থায় মনে করেন যে মিনিমাম যেটা বাজেট দিতে, মিনিমাম বাজেটের মধ্যে কয়েকবার প্রতিশ্রুতি দিতে হবে। আমি বলি এখানে বাজেট না, আমি বলি এখানে যেটা আছে ক্যানাডিয়ান, মানে যেসব ক্লায়েন্ট আছে, আগে আপনি ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্টটা কিরকম। যদি আমরা ডিটেলসে যাই, এই ক্লায়েন্ট টোটাল, মানে ক্লায়েন্ট নতুন না, ক্লায়েন্টের আগে টোটাল কয়টা প্রজেক্ট কমপ্লিট করছে? 160টা প্রজেক্ট সে কমপ্লিট করাইছে। মানে ক্লায়েন্ট হচ্ছে রেপুটেড ক্লায়েন্ট, ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট একটা থাকে না ছেঁচড়া ক্লায়েন্ট, যে 100 টাকার জিনিস 2 টাকা করাইলে সে, এখানে তার কাজ কমপ্লিশন দেখেই বোঝা যাচ্ছে যে সে একটা রেপুটেড ক্লায়েন্ট। সে টাকা দেখবে না, সে কি দেখবে? আগে ক্লায়েন্টও দেখে নেবেন যে ক্লায়েন্টটা কি কোনো কাজ করানোর এক্সপিরিয়েন্স আছে কিনা। আর 2017 থেকে মানে 3 বছরে সে টোটাল 160টা কমপ্লিট করেছে, কম নাকি? একটা রেপুটেড ক্লায়েন্ট, তো নিশ্চয়ই সে টাকা জীবনেও দেখবে না, সে একটা ভালো কাজের ডিমান্ড করবে। আর সে তো বাজেট দিয়েই দিচ্ছে 50 থেকে 250। এখন আপনি কি $10 দিলে আপনি কাজ পাবেন? এটা তাহলে তো এটা বোকামি না? যেহেতু 50 থেকে 250 দিচ্ছে, তাহলে সেখানে তো লেখা আছে যে এখানে লোয়ার বিড উইন্স, মানে যে সর্বনিম্ন বিড করছিল সেই তো মানে কাজটা পাইছে। কাজ পায়নি, পাবে। এখন তো প্রজেক্টটা শেষ হয়নি, শেষ হবে 6 দিন পরে। নিচে লেখা আছে তো, মানে ওই চাইছে সম্ভবত যে কম বাজেটের মধ্যে কি করে দেওয়া ভালো হবে। লোয়ার বিড উইন, এটা লেখছে যে কম করবে সে চান্স পাবে। কিন্তু কথা 50-এর নিতে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এইটা আগে বলেন, এখানে আপনি 50-এর নিতে অ্যাপ্লাই করতে পারবেন, 10 দিলে আপনার নিবে? কি লেখছে? ইন্টারেস্ট ভ্যালু অফ লেস $50। মানে সর্বনিম্ন 50 দিকে দিয়েছে। মানে সবচেয়ে লোই হচ্ছে, মানে সে তো বাজেটই দিয়ে দিয়েছে। মানে সে যখন প্রজেক্টটা পোস্ট করছে একটা এস্টিমেটেড বাজেট দিয়ে দিয়েছে, সে সর্বনিম্ন হচ্ছে 50 আর সর্বোচ্চ হচ্ছে 250। মানে আপনার ওই সুযোগ নেই যে আপনি $10 দিবেন। স্যার আমি তো ওইটাই বললাম যে মিনিমাম যে বাজেটটা ধরে দিচ্ছে ওইটা দেওয়া লাগবে। হ্যাঁ, মিনিমাম 50, তো 50 কি আপনি একা দিবেন? না, আরো দিছে। তার মধ্যে আরো অনেক কোয়ালিটি আছে। এটা শুধু একটা বললাম যে নতুনদের জন্য কম রেটে করে দেয় অনেকেই, আমি আগে থেকে শুনছি যে নতুনরা কম রেটে করে করার জন্য, কম রেট করার জন্য। কিন্তু আমি
হ্যাঁ, তো তো নিশ্চয়ই দেখেন এইও দিছে 146টা কাজ করছে, সেও $50 দিয়ে রাখছে। যে 900টা কাজ করছে সেও $60 দিয়ে রাখছে। এখন কথা হচ্ছে যে এই প্রজেক্টে পাওয়া কিভাবে পাবে? জি স্যার, সেটাই কথা। সাজেস্ট শুনি, দেখি কয়েকজন যদি ভালো সাজেস্টার থাকে। যেমন আপনার একটা অ্যাকাউন্টে আপনার টোটাল, যেহেতু আপনার যদি আপডেট না হচ্ছে, আপনি 8টার বেশি তো সুযোগ পাচ্ছেন না, পাচ্ছেন? না স্যার, সে তো 8টার মধ্যে কাজে লাগাইতে হবে। 8টার মধ্যে কাজে লাগে, আর যেহেতু কম্পিটিশনও টাফ, 70টা। আচ্ছা, এই একটা গেল, আরো তো কাজ আছে, আরো বলে একটু বইরা আসি। ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে এটাতে অ্যাপ্লাই করে টোটাল 18টা মিনিট। আচ্ছা, তারপর আমরা একটু ঘুরে আসি, দেখি কি কি চায়। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে ওই একটু প্রোগ্রামিং এর কাজ আছে আর কি, মানে সেখানে আপনার যেগুলো চায়, এই যে সাস চায়, তারপর জেসন, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট জেএস, না স্যার করে নাই। এই দেখেন বাজেটও দিছে 250 থেকে 750। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এটা আলাদা পার্ট, এটা ডিজাইন না, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা আলাদা। আচ্ছা আরো কিছু দেখি। ক্রিয়েট এ কাস্টম ওয়েব উইথ ড্যাশবোর্ড পিএইচপি MySQL। আচ্ছা, যাক এটা আমার রিলেটেড না। মডিফাই এ বুটস্ট্র্যাপ থিম, যাক এটা আমার কাজের নাকি কাস্টমাইজ করা। তাহলে টোটাল অ্যাপ্লাই করছে 52 জন। কতজন? আর এটার মিনিমাম বাজেট হচ্ছে 30 থেকে কত? 250। তো এখানেও টোটাল প্রপোজাল করছে 52। মানে ইতালিয়ান ক্লায়েন্ট 16টা পেমেন্ট করছে, মানে ভালোই। আর বেশি না কি, যে আই হ্যাভ এ থিম ইন ওজেস বুটস্ট্র্যাপ 3, মানে বুটস্ট্র্যাপ 3 এর একটা থিম আছে, সে মডিফাই করতে যাচ্ছে। টোটাল 6টা পেজ। ঠিক আছে, তাই এখানেও আপনার ভালো ভালো ডেভেলপাররা, ভালো ভালো ডিজাইনার, তারা পোস্ট করে রাখছে। এই যে ওয়েব রয়্যালস 309টা কাজ সেও দিছে, $140। মানে বড় বড় যারা কাজ অলরেডি করা, তারা কি করে রাখছে, অ্যাপ্লাই করে রাখছে। আচ্ছা, আরো একটু যাই, রিসার্চ করতে হবে যে রিকোয়ার পিএইচপি সিএসএস ডেভেলপার, যাক পিএইচপি তো শেখা হয়নি, বাদ দিলাম। আচ্ছা, ফুল টাইম ডেডিকেটেড ডিজাইনার, নিড অনলি মান্থলি বেস এক্সপিরিয়েন্স পারসন। আচ্ছা, পারসন কন্ট্যাক্ট ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ানদের জন্য। আচ্ছা, প্রোগ্রামিং সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট, আচ্ছা বাদ, ফিটনেস ওয়েব অ্যাপ্লিকেশন বাদ, লারাবেল বাদ, আমরা খুঁজতেছি বুটস্ট্র্যাপ। আচ্ছা, ডেভেলপ কাস্টম ওয়েব অ্যাপ উইথ ড্যাশবোর্ড, না এটা লাগবে না। তো ওয়েবসাইট ডিজাইনার স্মার্ট এন্ড মডার্ন লুকিং, বুটস্ট্র্যাপ 4, মানে এটা আমাদের কাজের নাকি? টাইটেল পড়লেই বোঝা যায় যে কোনটা আমরা করতে পারবো, কোনটা আমরা করতে পারবো না। আচ্ছা, বাংলাদেশি ক্লায়েন্ট না? বাংলাদেশি ক্লায়েন্ট হলে কি করবেন জানেন? এইভাবে একটা সুন্দর করে ক্রস মেরে দিবেন। শয়তান হয় কি স্যার? হ্যাঁ, কম্পিউটার সাইডে হেল্প মি ওয়েব ডিজাইন, ঠিক আছে, হেল্প ঠিক আছে, আমরা রাজি আছি হেল্প করতে নাকি? জি স্যার। আরেকটা জিনিস মনে রাখবেন যে আওয়ারলি যদি কোনো কাজ পান, তাহলে আওয়ারলি কাজের মধ্যে একটা গ্যারান্টি থাকে যে এটার মধ্যে ধরা খাবেন না। কি খাবেন না? ধরা। কিন্তু যদি এরকম যদি ফিক্সড একটা কাজ নেন, ঠিক আছে, প্রজেক্ট বেস, তাহলে এটার মধ্যে আপনি ধরা খেতে পারেন। যেমন আপনি $30 একজন অ্যাপ্লাই করলেন, কিন্তু দেখা গেল যে কাজ করে নিলেন, পেমেন্ট দিল না, হতেই পারে, স্বাভাবিক, কিছু করার নাই। সেই জন্য অনেকে বলে যে আপনার অ্যাটলিস্ট যে এমপ্লয়ার আছে তার দেখে নিন যে সে এর আগে কোনো পেমেন্ট করাইছে কিনা, তার মানে কোনো কাজ করাইছে কিনা, তার পেমেন্ট ভেরিফাই কি ভেরিফাই না। কিন্তু কথা হচ্ছে আমার তো আগে কাজ তো নিয়ে শুরু করতে হবে, মানে এগুলো দেখতে গেলে আমি কি কাজ পাবো? কোনো অবস্থায় যাক, চোর হোক, বাটপার হোক, যাই হোক, অ্যাটলিস্ট আমার একটা তো আইডিয়া হবে, যাক ফ্রিতেই করলাম সমস্যা নেই, কিন্তু আমার একটা তো এক্সপিরিয়েন্স তো বাড়লো যে না, আমি ফ্রিল্যান্সিং করার জন্য কি
যোগ্যতা অর্জন একটা আমার যোগ্যতা আছে। তো এই জন্য আপাতত প্রাথমিক অবস্থা অ্যাপ্লাই করবেন। প্রাথমিক অবস্থায় ওইভাবে ভয় পাওয়ার কিছু নেই। প্রাথমিক অবস্থা আপনারা ইজিলি অ্যাপ্লাই করার ট্রাই করবেন। তো মেন্টালিটি রাখবেন যে এমন না যেই হোক কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট থেকে দূরে। আচ্ছা, বাংলাদেশি অথবা ইন্ডিয়ান স্যার দুইটাই। হ্যাঁ, এদের থেকে দূরে থাকবেন। আর যেখানে আছে বিফোর কমপ্লিট 3 স্টেপ বিফোর বিডিং অন দ্য প্রজেক্ট, মানে এগুলো অনেক কিছু থাকে যেটা আপনার কিছু কমপ্লিট করতে বলে। তো কমপ্লিট করার পর এই যে সেভ দিবেন। আচ্ছা, ডেট অফ বার্থ চাই আবার। ডেট অফ বার্থ কবে জন্ম ছিলাম মনেও তো নাই। আচ্ছা, তাহলে 1988 স্টার্ট। আচ্ছা, সেভ দেই। we require milestone payment for the future, দিবেন এগ্রি। হ্যাঁ ভাই এগ্রি আছি, যাও। মানে অনেক কিছু করে রাখছে আর কি। তা এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? বুঝছি নাকি বুঝিনি? আর আর কিছু কিছু বিডের ক্ষেত্রে যেমন এগুলো থাকে, এগুলো যদি দেন আপনার কি হবে যে হাইলাইট থাকবে, একটা থাকবে সিল থাকবে, একটা হচ্ছে মানে আপনি যদি বিড হাইলাইট করতে চান ক্লায়েন্টের সবার উপরে থাকবে। মানে একটা আছে না যে 70টা অ্যাপ্লাই হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার সিরিয়াল নাম্বার 70, কিন্তু যদি সিরিয়াল নাম্বার 1 চান তাহলে টাকা দিবেন। আর যেহেতু এই জিনিসটা বলাটা একটু বোকামি, কেন বোকামি, কারণ প্রাথমিক অবস্থা তো আমরা তো টাকা দিয়ে করবো না। আর 70 সিরিয়াল থাকলে 70 সিরিয়ালই রাখতে হবে। আচ্ছা, তো আমরা মেজারমেন্ট করলাম নাকি এই যে এই ধরনের কাজ। এখন দেখা যাচ্ছে যে মার্কেটে একটু কম্পিটিশন, ভালো একটা কম্পিটিশন। আর কাজ খুব ইজি ইজি, কাজগুলো কঠিন না। কিছু কিছু কাজ আসবে যে মুখে পানি চলে আসে কাজগুলো দেখলে, হ্যাঁ এই এত ইজি কাজ, কিন্তু পাবেন না। তো পাবেন। তো সেই ক্ষেত্রে কি করা যায় বলেন? এই যে HTML কনভার্স এক্সপার্ট এক্সপিরিয়েন্স বুটস্ট্র্যাপ এন্ড জাভাস্ক্রিপ্ট, এটাও নিতে পারেন, ইজি কাজ আছে। Please visit, I want to extract same copy of functional, if you understand visit this link, contact me। দেখি কি কাজ। Give it। আচ্ছা, এই যে হাইট ওয়েট, মানে একটা ফরম্যাট আছে, এই একটা ফরম্যাট দিলে 200 হাইট দিলে মানে তারা এইরকম একটা কনসেপ্ট চাচ্ছে আর কি। মানে এই শেপের একটা কনসেপ্ট চাচ্ছে। তো যাক, এটা না পারলে বাদ। এটা আপনার এই যে ভুই জেএস দিয়ে করা, আচ্ছা যাই হোক বাদ। আচ্ছা, এই সাইটটা একটা জিনিস দেখাই আপনাদের। এই যে সাইটের HTML দেখতেছেন? জি স্যার। স্যার দেখতেছি। দেন কোনো HTML ট্যাগ আছে? আছে তো। কোথায়? ওই যে প্রথমে বডির কোনো ট্যাগ আছে?
what I need. আচ্ছা আসেন সবাই